পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পর মানুষের মনে এখন লাখ টাকার প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের নবমতম মুখ্যমন্ত্রী কে হবে? শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, নাকি কোনো সেই মহিলা মুখ, নাকি এমন কোনো ব্যক্তি যার নাম আপনাদের মাথাতেও আসে না? আরও একটা প্রশ্ন মানুষের মনে বিপুলভাবে তাদের দানা বাঁধছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রীর পদ থেকে যদি পদত্যাগ না করে তাহলে কি হবে? নতুন সরকার কি গঠন করা যাবে না? আর কেন এখন মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান জানাচ্ছে, ওনাকে স্যালুট জানাচ্ছে? নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কে হতে পারে সবচেয়ে শক্তিশালী দাবিদার এবং কেনই বা তাকে বেছে নেওয়া হতে পারে। আর ভিডিওর শেষের দিকে এমন একটা নাম নিয়ে আমি আলোচনা করব যা শুনে আপনিও চমকে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, কারণ ভিডিওর শেষ 5 মিনিটে কিন্তু খেলা ঘুরে যেতেও পারে। শুনুন, পরবর্তী মুখ্যমন্ত্রী হতে গেলে আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত, কিন্তু তিনি মুখের উপর বলে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি এদিকে সেটা করতাম। কারণ হিসেবে তিনি দেখেছেন তাকে নাকি ভোট চুরি করে প্ল্যান করে বিজেপি হারিয়েছে। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us, but morally I am telling you that we won the election. মানে সত্যি, আপনি যদি জীবনে কোনো নির্লজ্জ বেহায়া মানুষের উদাহরণ চান, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় উদাহরণ আর আপনি কোথাও পাবেন। মানে একটু না ভদ্রতা নেই, যেখানে তিনি জানেন, তিনি ছাড়া বাংলার সমস্ত মানুষ জানে তিনি হেরে গেছেন, এবং শুধু দল হারেননি, তিনি নিজের এলাকা থেকে জিততে পারেননি, সেখানেও শুভেন্দু অধিকারীর কাছ থেকে হেরে গেছেন, না নিজের বিধায়ক পদটাও নেই, সেখানেও তিনি ভারতের সংবিধানকেই মানছেন না। তিনি আজ পর্যন্ত বিরোধিতাই করে গেছে, আর ভারতের সংবিধান তিনি কখনো মানেই না। আর ভারতের সংবিধানের কোনো যদি ভালো নিয়মকানুন আসে বা নিয়মকানুন যাই আসুক, ভালো খারাপ যাই আসুক, তিনি আগে তার বিরোধিতা করেন। মানে তিনি মনে করেন যে তিনি যেটা বলেন সেটাই ভারতের সংবিধান, তিনি কোনো ভারতের সংবিধানকে মানবেন না। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে, তাহলে কিভাবে নতুন সরকার গঠন হবে? তাহলে কি করা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি না পদত্যাগ করে? দেখুন, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে, যখন কোনো রাজ্যে কোনো দল হেরে যায়, সেখানকার মুখ্যমন্ত্রী হেরে যায়, তখন সেই মুখ্যমন্ত্রীকে 2 দিন মানে 48 ঘন্টার মধ্যে রাজ্যপালের কাছে গিয়ে সেখানে পদত্যাগপত্র জমা দেওয়াটা উচিত, যেটা বুদ্ধদেব বাবু করেছিলেন। তিনি 2 দিনের মধ্যে বিকেল 4টেই তিনি এই রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে সেখানে তার পদত্যাগপত্রটি জমা করেছিলেন, এবং উইদাউট সিকিউরিটি, কোনো পুলিশ অফিসার না নিয়ে তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন। মানে তিনি সিকিউরিটিও সেখানে পদত্যাগ করেছিলেন। কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, যিনি যেন মনে করেছেন সে মুখ্যমন্ত্রীর গদিটা পৈতৃক সম্পত্তি। এবার আপনার মনে প্রশ্ন আসবে, এবার কি হবে? দেখুন, প্রথম যে নিয়ম, আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার 7ই মে তার মুখ্যমন্ত্রী পদের টেনিওর শেষ হচ্ছে। এই 7ই মের পর রাজ্যপাল যে দল সংখ্যাগরিষ্ঠের সাথে জিতেছে এবার ইলেকশনে, তাকে চিঠি করবে এবং মুখ্যমন্ত্রী কে হবে তাকে শপথ নেওয়ার জন্য আহ্বান জানাবে। কিন্তু যতদিন না শপথ নিচ্ছে, সেই মাঝের গ্যাপটা রাজ্যপাল নিজেই রাজ্যকে সামালতে পারে। তাছাড়া তিনি যদি না পারেন, তখন তিনি রাষ্ট্রপতিকে চিঠি করতে পারেন, এবং সেই কয়েকদিনের জন্য, যতদিন না নতুন যে মুখ্যমন্ত্রী হবে সে শপথ নিচ্ছে, সে কয়েকদিনের জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসনও জারি করতে পারে। চলুন এবার নেক্সট অধ্যায়ে দেখে নিই এই নবমতম মুখ্যমন্ত্রীর জন্য সবচেয়ে বেশি দাবিদার কে। বাংলার জনতার একাংশ রায় শুভেন্দু অধিকারী, আবার একাংশ বলছে শ্রমিক ভট্টাচার্য, আবার কেউ বলছে সেই পানিয়াটি অভয়ার মা, আবার অনেকেই মনে করছেন যে বিজেপি বাইরের থেকে কাউকে
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করে দেবেন না? দেখুন, অমিত শাহ আগেই প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রী বাঙালিই হবে। কিন্তু আমাদের দেখতে হবে যে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কোন নেতা কি তার বৈশিষ্ট্য নিয়ে আসছে, মানে তাদের বায়োডাটা। চাকরি করতে গেলে আগে বায়োডাটা লাগে না? সে বায়োডাটা দেখেই তো বোঝা যায় তার কোয়ালিফিকেশান, সে কতটা কি মানে যোগ্য। তো সেই বায়োডাটাগুলোই আমাদের আগে দেখতে হবে। চলুন প্রথম অধ্যায় শুরু করা যাক সেই শুভেন্দু অধিকারীর বায়োডাটা দিয়ে। দেখুন, শুভেন্দু অধিকারী যে রেকর্ড তৈরি করেছে, সে রেকর্ড রাজনীতির ইতিহাসে বিরল। সেটা আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, আমাদের ভারতবর্ষে নয়, বরং পুরো পৃথিবীর রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন রেকর্ড তৈরি করেছেন, যেখানে ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রীকে তিনি পর দুবার লোকসভা ভোটে তিনি বলে বলে হারিয়েছেন। প্রথমটি 2021 সালে নন্দীগ্রামে এবং দ্বিতীয়বার তার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে নিজের এলাকায় সেই ভবানীপুরে তিনি বলে বলে হারিয়েছেন। কিন্তু যদি এবার শুভেন্দু অধিকারী ভবানীপুরে হেরে যেতেন তাহলে কিন্তু অঙ্ক অন্য কোথায় বলতো। কিন্তু যেহেতু তিনি জিতে গেছেন, তিনি বুক চাপড়ে মোদিজি এবং অমিত শাহের কাছে বলতে পারবে যে এই মুখ্যমন্ত্রীর পদটা পাওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। আর যেভাবে অমিত শাহ মোদিজি তার উপর ভরসা দেখিয়েছিলেন, তার উপর বাজি রেখেছিলেন, সেটা থেকে নিশ্চিন্তভাবে বোঝা যায় যে কতটা ভরসা অমিত শাহ ও মোদিজি এই শুভেন্দু অধিকারীকে করে। 2021 সালে বিজেপি হারার পর দলের মধ্যে, দলের কর্মীদের মধ্যে যে মনোবল তিনি জুগিয়েছিলেন, যে মনের জোরের বুস্ট দিয়েছিলেন, এছাড়াও রাজ্যে যে কোনো জায়গায় যেখানে ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে সেখানেই তিনি ছুটে গেছেন। তিনি এতটাই ফোকাস, এতটাই স্ট্র্যাটেজি এবং হিন্দুত্বকে এক করে তিনি যেভাবে কাজ করেছেন এবং নিজে দুটি কেন্দ্রে ভোটের প্রার্থী হিসেবে দাঁড়িয়েও তিনি রাজ্যের সমস্ত জায়গায় ভোট প্রচারে গিয়ে তিনি যেভাবে কাজগুলি করেছেন, সত্যি সেটা প্রশংসা প্রাপ্ত। এবার বিজেপি যদি অ্যাগ্রেসিভ সিএম চায় তাহলে শুভেন্দু অধিকারী অলমোস্ট শিওর চয়েস। কিন্তু এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হতে পারে, আর সেই সমস্যা হচ্ছে দলীয় আভ্যন্তরীণ মতবিরোধ এবং অ্যাক্সেসিবিলিটি ইস্যু। দেখুন, যখন তিনি মুখ্যমন্ত্রী হবেন তখন তিনি শুধু দলের মুখ্যমন্ত্রী নয়, বরং পুরো রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। সেই ক্ষেত্রে তিনি তখন শুধু হিন্দুত্ব করলে চলবে না, কারণ রাজ্যে মুসলমানও থাকবে এবং তাই ভবিষ্যতে তাদের মুখ্যমন্ত্রীর গতিটা দীর্ঘদিন করার জন্য মুসলিম ভোটকেও তাদের নিজেদের দিকে টানতে পারে। কিন্তু সেই ক্ষেত্রেই সবচেয়ে বড় সমস্যাটা আসবে শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হন। আর দ্বিতীয়ত, দলের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হবে তিনি যদি মুখ্যমন্ত্রী হন, সেটা হচ্ছে তিনি যা অ্যাগ্রেসিভ, তিনি যেটা বলবেন তো তিনি সেটাই করবেন, তিনি কারো কথা শুনবেন না, যার ফলে দলীয় মতবিরোধ সৃষ্টি হবে। তো আপনি আপনার মতামত কমেন্টে জানান, আপনারা কাকে সিএম হিসাবে দেখতে চান আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। চলুন এবার আলোচনা করা যাক শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে। দেখুন, আপনারা কম বেশি সকলেই দেখেছেন শ্রমিক ভট্টাচার্যের শান্ত, ভদ্র, শিক্ষিত এবং যিনি বিজেপি, হার্ডকোর বিজেপি আইডিওলজি মানে। এছাড়াও যিনি কোনো কন্ট্রোভার্সিমূলক কথা বলেন না এবং কোনো কন্ট্রোভার্সিতে জড়ান না। আর সবথেকে বড়, তিনি বিজেপির সবচেয়ে পুরনো মুখ, যিনি একা হাতে বিজেপি সংগঠনকে তিনি মানে শক্তিশালী করার সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন। যখন তৃণমূলের পিক টাইম, যখন বিজেপির কোনো নামগন্ধই ছিল না, তখন তিনি একাই বিজেপি হয়ে সংসদে বসেছেন। তিনি তৃণমূলের নেতাদের কটাক্ষ, তাদের টিটকেরি শুনেছেন, কিন্তু তিনি থামেননি, তিনি লড়ে গেছেন। তাহলে যখন আজ বিজেপি জিতেছে, তার অবদান গুরুত্ব না দেয়া সেটাও সমস্যা। তাই বিজেপি যদি সেফ অপশন নিতে চায় তাহলে শ্রমিক ভট্টাচার্য সবচেয়ে ভালো অপশন। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, প্রশ্ন এটাই, তার জনমুখ, তার জনপ্রিয়তা কি মানে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যথেষ্ট? আবার কেউ কেউ বলছে যে পানিহাটিতে সেই প্রার্থী অভয়ার মাকে নেক্সট মুখ্যমন্ত্রী করার কথা। কিন্তু এই মা, অভয়ার মা, তার না আছে কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, না আছে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড।
যিনি তার প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, ভোটে দাঁড়িয়েছিলেন তার মেয়ের বিচার চাইতে, তাহলে সেটাও কিন্তু বিজেপির হাতে সেফ হ্যান্ড নয়। কিন্তু অনেকে মনে করছেন যে বাংলায় মুখ্যমন্ত্রীর জন্য মেয়েমুখী চাই। এবার বিজেপি যদি তার ইমেজ ক্লিয়ার করতে পারে, মানে ইমেজ ক্লিয়ার করার জন্য মেয়ে মুখ আনতেও পারে, ঠিক যেমন মমতা ব্যানার্জি এসেছিল। এবার আসল টুইস্ট, বিজেপি অনেক সময় রাজ্যে সারপ্রাইজ সিএম দেয়, মানে অন্য রাজ্যে বা কেন্দ্রের কোনো বড় নেতাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দিতে পারে। যদি মোদিজি, অমিত শাহ এটা ভাবে যে তারা এমন একজনকে বাংলার মুখ্যমন্ত্রী বানাবে যার নামে কোনো বিতর্ক নেই, যার নামে কোনো দুর্নীতি নেই, যার নামে কোনো কটাক্ষ নেই, তো সেটা একটা কমপ্লিটলি গেম চেঞ্জিং মুভমেন্ট হয়ে যেতে পারে বাংলার ইতিহাসে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সিএম কে হবে সেটা সবসময় জনপ্রিয়তা ঠিক করে না, সেটা ঠিক করে হাই কমান্ড ডিসিশন, রিজিওনাল ব্যালেন্স এবং কাস্ট ইকুয়েশন, এছাড়াও ভোট ব্যাংক। মানে আপনি যাকে ভাবছেন সেও নাও হতে পারে। এবার যদি বিজেপি নতুন মুখ দেয় যার নাম এখনো মিডিয়াতেই নেই, তাহলে বাংলার পলিটিক্স রাতারাতি বদলে যেতে পারে। তো আপনার মতে বিজেপি কাকে চিফ মিনিস্টার বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করলে আপনি খুশি হবেন? শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, না নতুন মুখ? আর কিছুদিন ধৈর্য রাখুন। 9ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন রাইটার্স বিল্ডিং থেকে শপথ নেবে বাংলার নতুন মুখ্যমন্ত্রী, সেই 9তম মুখ্যমন্ত্রী। তো সেই দিনই দেখতে পারবেন, সেদিনই জানতে পারবেন কে হতে চলেছে নতুন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই চ্যানেলে আমি পলিটিক্সের ঘটে যাওয়া সমস্ত বিষয় নিয়ে অ্যানালাইজ করি, এছাড়াও বাস্তবে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলিকে গল্পের আকারে আপনাদের কাছে তুলে ধরি সহজ সরল ভাষায়। তো সেই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও দেখার জন্য। তো আজকে নিয়ে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।